আনন্দ, 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 আনন্দ। আনন্দ কোথায় জানো? দেখি এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে কয়েকটা চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো যে কোনো মুহূর্তে আমি তোমাকে এ বাড়ি থেকে দূর করে দিতে পারি? জানি, কিন্তু তুমি কি পারবে আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে? পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না। পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে। চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম, তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি। কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। ওই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। কই, তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধে সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমায়। ওই মারো। দেখো এইটার সঙ্গে এইটা জুড়ে
মাঝে মধ্যে এমন একটা কাণ্ড করো। অভিকে নিয়ে থানা থেকে ফেরার পর দাদাভাইয়ের সামনে যেতেই পারিনি। কেন যেতে পারোনি কেন? কেন বুঝতে পারছো না? লজ্জায়। লজ্জা? তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। দাদা ভাইয়ের বরং তোমাকে দেখে লজ্জা পাওয়ার কথা। আশ্চর্য, এত বড় একটা অন্যায় করেও তুমি বলছো? আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে দাদা ভাই। একজন নাম করে ব্যারিস্টার হয়ে থানার মধ্যে যা সিনক্রেট করলো সেটা বলার কথা নয়। দাদাভাই যদি অন্যায় করবে, তোমাদের বড়বাবু তাহলে অভিকে ছেড়ে দিলেন কেন? ছাড়াটা উচিত হয়নি। থামো, তোমার ছোট ভাইয়ের প্রতি একটা বাইরের লোকের মায়া দয়া আছে, আর তুমি বড় দাদা হয়ে। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছে। ওর ভালোর জন্য করেছিলে না নিজের ভালোর জন্যে? বড় কর্তাদের কাছে ভালো সাজবার জন্যে, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্যে? নিজের অমন দেবতুল্য দাদাকে। অনু, 4 বছর ঘর করার পর তুমি আমায় এই চিনলে? সত্যি বলছি, আমি তোমাকে চিনতে পারিনি, এতটুকু চিনতে পারিনি। একটা মানুষ যে কি করে এত নির্দয় হতে পারে। আমাদের বড়দের কথা না হয় ছেড়ে দিলাম, এই যে বাপন, তোমার ছেলে, ওর প্রতি কোনো টান আছে তোমার? বলতে পারো বাবা হয়ে একটা দিনের জন্য ওকে কোলে তুলে নিয়ে আদর করেছো? বলতে পারো? তা হয়তো করি না, কিন্তু এর মানে এই নয় অনু আমার বাপনের উপর কোনো টান নেই। নেহাত দেবতার মতো একটা ভাসুর পেয়েছিলাম, নইলে কবেই বাপনকে নিয়ে চলে যেতাম। থাকতে তুমি তোমার থানা আর চোর ডাকাতদের নিয়ে। অভিজ্ঞতা? ও এখন খাবে না বলেছে। কেন? বসো। ও এখন খাবে না কেন? কেন খাবে না তুমি জানো না? কি হলো, বসো। আমি আসছি। চল খেতে চল। তোমরা খেয়ে নাও, আমি পরে বৌদির না না, পরে না, এখনই চল। ওঠ ওঠ ওঠ। বললাম তো যাবো না। আবার রাগ দেখানো হচ্ছে। ওঠ ওঠ ওঠ। চল চল আয়। চোর গুন্ডাদের মতো লকআপে পুরে রেখেছিল, এখন এসে দরদ দেখাতে। অন্যায় করেছিস কোথায়, নিজেকে শোধরাবার চেষ্টা করবি, তা না তুই। মোটেই আমি এমন কিছু অন্যায় করিনি। পুজোর জন্য চাঁদা আদায় করাটা অন্যায় নয়। আহা, আমি বলছি না চাঁদা আদায় করে অন্যায়, কিন্তু এভাবে জোর করে তোমরা পুলিশে জোর করে চাঁদা আদায় করো না? তোমাদের থানায় তো এত বড় কালী পুজো হয়, চন্দননগর থেকে এত আলো আসে, ঝিলিক ঝিলিক করে, তা সে সমস্ত টাকা কি তোমরা পুলিশের পকেট থেকে দাও? ব্যবসায়ীদের ভয় দেখে তোমরা চাঁদা আদায় করো না? আমি পুজোতে থাকিও না, জানিও না কে কিভাবে চাঁদা আদায় করে। কিন্তু ঘুষ কি করে আদায় করতে হয় তা তো খুব ভালো করে জানো। হবে তুমি যখন আমায় ধরেছিলে না, আমার পকেটে চাঁদার টাকা ছিল। আমি যদি বুদ্ধি করে তখন কিছু টাকা তোমার হাতে তুলে দিতাম, তাহলে বোধহয় তুমি আমাকে আর ধরতে না। দাঁড়া, ছেড়ে দাও, দাঁড়া, ছেড়ে দাও বলছি। বাড়িটাকে কি তুমি থানা ভেবেছো নাকি? ছেড়ে দাও। আমি যা বলেছি ঠিক বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিতে বলো, নইলে কিন্তু আমিও। দাদা ভাই, আপনার ভাইকে বলুন, ও যা শুরু করেছে।
ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, ওকে যে থানায় ধরে নিয়ে গিয়েছিল তাও ঠিক করেছে। আমি বরঞ্চ থানায় গিয়ে যা করেছিলাম ঠিক করিনি। I'm proud of you. Yes. অনু, অভি যদি পরে খেতে চায় তো খাবে। চলো। কি হলো, চলো, আমার খিদে পেয়েছে। কিন্তু ওকে ফেলে? ওর খিদে পেলে আপনার থেকে যাবে। হয়, এসো। কি ব্যাপার, কাঁদতে বসলো কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছো। পথে বসাচ্ছি? তাছাড়া আবার কি, বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে সব আবার হবে। না, তাড়াতাড়ি সই করে দাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে। এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে, আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার। নাও, চিঠি দুটো সই করে দাও। হ্যাঁ? না বৌদি, তুমি সই করবে না। এ কি তুই? কি করছিস তুই? কি করছিস? না না, ছিটছিস কেন? কেন মেরো মেরে চিৎকার। কি পাগলামো শুরু করছিস? কি করছিস নাকি? হ্যাঁ, আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেব না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়ে থেকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? মেনু, বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? হ্যাঁ, আমি যেমন বাড়ির সব কাজ করি তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে দিতে? ঠিক তো তুই বলো না তুমি পারবে না? বলো না আরে বর্দা। এমন সব কাণ্ড করো না। তুমি বড় বৌদিকে কেন বকছো? বড় বৌদির কি দোষ? মা হয়ে ছেলের ভালো চাইবে না? তাছাড়া তাছাড়া আমি কে যে আমার জন্য জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি বিয়েটা ভেঙে দিতে। বিয়ে ভেঙে দেবো? হ্যাঁ, আমি এ বিয়ে করব না। তোকে কি কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? আমি বলছি এই বিয়ে তুমি ভেঙে দাও বাবা। বল না, তোকে কে কি বলেছে? সব ব্যাপারে তুই কেন মাথা ঘামাস? ওকে কেউ কিছু বলে থাকলে তুই কিছু করতে পারবি? কি হয়েছে রে, আমাকে বল। আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি বাবা? আমাকে তাড়াবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ। কথা দাও তুমি আমার বিয়ে দেবে না। কথা দাও তুমি কারোর কাছ থেকে একটা টাকাও নেবে না। আমার মাথা ছুঁয়ে তুমি কথা দাও। কি হলো? কথা দাও বাবা। তোকে ছুঁয়ে আমি কথা দিলাম মা, তোর কোনো দাদার কোনো বৌদির কাছ থেকে আমি একটা টাকাও নেব না।
আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা। তোর বিয়ে আমি দেবো মিনু, কারোর কাছ থেকে একটা টাকা না নিয়েও দেবো। বিয়ের যে তারিখ, ওই তারিখেই তোর বিয়ে দেবো। কি করে দেবে? এই বাড়িটা আমি বেঁচে দেবো। না বাবা, এ তুমি করো না বাবা। আমার জন্য এ বয়সে বাড়ি বেচে দিয়ে তুমি কি রাস্তায় খেয়ে দাঁড়াবে? রাস্তায় কেন দাঁড়াবো রে? বাড়ি বেচে যা পাবো, তোর বিয়ে দিয়েও কিছু থাকবে। আর তুই চলে যাবার পর ওই হতবাগাটা ছাড়া পিছু টান বলতে আর কিছু থাকবে না। বাকিটা জীবন বাপ ছেলে মিলে ডাল ভাত খেয়ে ঠিক কাটিয়ে দেবো। না বাবা না, এই ভুল তুমি করো না বাবা, এই ভুল তুমি করো না। দাদা বৌদির চোখের জলে আমার ঘর সংসার খড়কুটোর মতো ভেসে যাবে। এ তুমি করো না বাবা। কাল সন্ধ্যায় তোমার বন্ধুর ছেলে আসবে, তাকে বলে দিও পছন্দ মতো যে কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে। তুমি বলতে না পারো, আমি ওকে বলবো। হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবো, বাবার আদেশ পালন করতে গিয়ে এই গোটা চৌধুরী পরিবারকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এই হতভাগিনীকে আপনি মুক্তি দিন। বেশ, তাই হবে। আমার মেয়ের বিয়ে দেওয়ার যখন সামর্থ্য নেই, তখন তাই হবে। বড়দা যে রাস্তার মধ্যে আমার সঙ্গে ওরকম ছোট লোকের মতো ব্যবহার করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। রতন যখন তোকে ওর অটোতে করে চলে আসতে বলেছিল, তুই চলে আসতে পারতিস। বাড়িতে এসে না হয় ওকে বুঝিয়ে বলতিস। মা যা একটা কথা বলো না, তখন আমি বড়দার সঙ্গে চলে এলে রোজে কি ভাবতো বলো তো? আর তখন বড়দার কি মেজাজ ছিল তা তো তুমি জানো না। অটো চালিয়ে চালিয়ে বড়দার মাথাটা আরো মোটা হয়ে গেছে, একটা ছোট লোক হয়ে গেছে। কার সম্বন্ধে তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস যে বড়দা তোদের জন্য এত করেছে, সে কিনা ছোট লোক, মাথা মোটা? আমাদের জন্য কিছু করেছে বলে রাস্তাঘাটে এরকম ব্যবহার করবে? আজই প্রথম বুঝলাম পর কখনো আপন হয় না। জানিস বেজদা, আমি বড়দাকে কত করে বললাম নচে আমাদের কলেজের বন্ধু, তবু ওর সম্পর্কে এত বাজে বাজে কথা বললো। আর নচেও রেগে গিয়ে বড়দাকে একটা ঘুষি মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তোর সামনে নচে বড়দাকে মারলো আর তুই কিছু বললি না? এ তো সবে শুরু মা। দাদা এমএলএ প্রদীপদার পেছনে লাগতে গেছে, একদিন এমন মার খাবে না। তুই কিছু চিন্তা করিস না রুনু, তোর পাশে আমি আর মেজদা আছি। আমি কাল সকালে গিয়ে নচেকে বাড়ির থেকে ডেকে আনবো, তারপর বড়দার চোখের সামনে দিয়ে তোদের দুজনকে নিয়ে যাব, কালীঘাটে গিয়ে বিয়ে দেবো। দেখি বড়দা কি করতে পারে। হ্যাঁ, এখন তো তোরা লায়ক হয়ে গেছিস। পেছনের ফেলে আসা দিনগুলোর কথা একবার ভাবলি না? ওই ওই বোধহয় উনি এলেন। চল চল, তুই আমাদের ঘরে যাবি। চল, আজ থেকে তুই আমাদের সাথে খাবি। হ্যাঁ চল তো, চল।
মা গ্লাস জল দেবে? হ্যাঁ আনছি। বুঝলি রুনু, মোচের সঙ্গে কিন্তু তোকে দারুণ মানাবে। আরে কিচ্ছু চিন্তা করিস না, আমরা আছি না দুবাই। বল। হ্যাঁ রুনু, স্বপন ঠিকই বলেছে। আজ থেকে নোচে এই বাড়ির জামাই। তোর বিয়ের ব্যবস্থা আমরা করছি। রুনু কখন বাড়ি ফিরেছে? এই কিছুক্ষণ আগে। মোচের সঙ্গে কিন্তু তোকে দারুণ মানাবে। স্বপন ঠিকই বলেছে। তুই তুই ওকে আর কিছু বলতে যাস না। ও যার তার সঙ্গে মিশবে, যা ইচ্ছে তাই করবে, আর ওকে কিছু বলা যাবে না। ও যখন ওর ভালোটা বুঝতে চাইছে না। মা, আমি হচ্ছে ওর বড়দা। এইটুকু বয়স থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও ভুল করে তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? হ্যাঁ তাই দেখবি। ওর মেজদা ছোটদার কথায় নাচছে, তুই কিছু বলতে গেলে ও তোকে অপমান করবে। নতুন করে আর কি অপমান করবে মা? এক হাট লোকের মাঝখানে ওর চোখের সামনে নোচে আমাকে মেরেছে, আর নোচেকে মারতে গেলে ও আমাকে বলেছে যে ও থানা পুলিশ করবে। এর চেয়ে বেশি আর বাড়িতে কি অপমান করবে মা? বাবা মারা যাবার সময় আমি বাবাকে কথা দিয়েছিলাম যে ওদেরকে আমি আজীবন বুকে আগলে রাখবো। কোনোদিনও বাবার অভাবটা ওদের বুঝতে দেব না। শুধু অপমানের ভয় আসতো আমি পিছিয়ে আসতে পারবো না মা। ওকে ভুল পথ থেকে সরিয়ে আনতেই হবে। তুমি একবার রুনুকে ডাকো, বলো আমি ডাকছি। কি হলো মা? যাও গিয়ে ডাকো। ওরা 3 ভাই বোন মিলে একজোট হয়েছে, তুই কিছু বলতে গেলে ওরা তোর উপর ঝাঁপিয়ে পড়বে। নোচের মতন একটা তোলাবাজ রাস্তায় আজ আমার গায়ে হাত তুলেছে। বাড়িতে না হয় ছোট ছোট 2 ভাই মিলে আমাকে মারবে, মারুক, তবে রুনুকে আমি ফিরিয়ে আনার একবার শেষ চেষ্টা করবো মা। যাও মা, যাও, যাও গিয়ে ওকে ডাকো, যাও। টুনু, একবার এ ঘরে আয়, বড়দা ডাকছে। মাথা গরম করিস না রতন। আমায় ডাকছিস? কাল থেকে তুই আমাকে জিজ্ঞাসা না করে বাড়ি থেকে বেরোবি না। বেরোবো না মানে? আমার কলেজ আছে না? আজ তো নিজের চোখে দেখলাম যে তুই কলেজে গিয়ে কি করিস। তোকে আর কলেজে যেতে হবে না। তুই মূর্খ হয়ে আছিস বলে আমাকেও মূর্খ হয়ে থাকতে হবে নাকি? কি বললি? কি বললি? মা, মা, তুমি তোমার এই বড় ছেলের হয়ে যখন তখন আমার গায়ে হাত তুলবে না। আমি তো অন্যায় কিছু বলিনি, একটা মূর্খ অটোওয়ালাকে মূর্খ বলেছি। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে আমি থাকতে তোরা ওর বিয়ে দেওয়ার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এই বাড়ির বাইরে যাবে না। দেখ, আমি নয় ওর নিজের দাদা নয়, কিন্তু তোরা তো ওর নিজের দাদা। আর তোরা তো ওই নোচেকে এমএলএ প্রদীপ বাবুর বাড়িতে দেখেছিস। নোচের মতন একটা তোলাবাজ গুন্ডা কি আমাদের রুনুকে বিয়ে করার যোগ্য? দেখ, এটা কি? রুনু, তুই ওটা দাদাকে দিলি? দাদা কি লেখাপড়া জানে যে ওটা পড়তে পারবে? শোন দাদা, ওটা রুনুর বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওর বয়স এখন 22। মেয়েরা যখন 18 বছর পেরিয়ে যায় তখন ওরা সাবালিকা হয়ে যায়। ওদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারে। তার মানে মেয়েরা সাবালিকা হয়ে গেলে তারা যতই ভুল করুক
সবাইকে দূর থেকে দাঁড়িয়ে তা চুপচাপ দেখতে হবে? হ্যাঁ, আইন তাই বলে। এ কেমন আইন? এই এক টুকরো কাগজ আমার ছোট্ট বোনটাকে বুক থেকে কেড়ে নিয়ে যাবে। এ কেমন আইন? আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। রনু, আমি তোর মা হয়ে আমি তোকে কোনো অভিশাপ দেব না, শুধু এটুকু বলবো, রতনের এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে তাহলে বন্যা হয়ে তোকে ভাসিয়ে নিয়ে যাবে। শেষমেশ জয়টা তাহলে আমাদেরই হলো।